তো আজ আমাদের পড়ার বিষয় ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ শ্বসন এবং গ্যাসের আদান প্রদান। এটা আমাদের ক্লাস 11-এর একটা টপিক। এটা যেমন বোর্ডেও আছে, তার পাশাপাশি আমাদের নিটের সিলেবাসেরও অন্তর্গত। তো আজ আমরা পুরো লাইন বাই লাইন মানে ধরে ধরে এগোবো এনসিইআরটির বই থেকে। তো শুরু করা যাক। অ্যাজ ইউ হ্যাভ রেড আর্লিয়ার, তোমরা যেরকম আগেই জেনেছো, অক্সিজেন ইজ ইউটিলাইজ বাই দ্য অর্গানিজমস টু ইনডাইরেক্টলি ব্রেক ডাউন সিম্পল মলিকিউলস। তোমরা আগেই যেরকম পড়েছো, অক্সিজেন বিভিন্ন অর্গানিজম দ্বারা ইউটিলাইজ করা হয়, মানে ব্যবহার করা হয় টু ইনডাইরেক্টলি ব্রেক ডাউন, পরোক্ষভাবে ভেঙে ফেলতে সিম্পল মলিকিউলস, বিভিন্ন সরল যৌগকে, যেমন লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ইটিসি। বিভিন্ন সরল যৌগ যেমন হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। টু ডিরাইভ এনার্জি, শক্তি উৎপাদন করতে। টু পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটি, যাতে বিভিন্ন ধরনের যে কার্যকলাপ সেগুলোকেও সম্পন্ন করা যায়। কার্বন ডাইঅক্সাইড ইজ কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হার্মফুল, কার্বন ডাইঅক্সাইড যেটা কিনা ক্ষতিকারক, ইজ অলসো রিলিজড ডিউরিং দ্য অ্যাবভ ক্যাটাবলিক রিয়াকশন। কার্বন ডাইঅক্সাইড যেটা কিনা ক্ষতিকারক সেটাও উক্ত ক্যাটাবলিক রিয়াকশন অর্থাৎ অপচিতি বিপাকের সময় নিঃসৃত হয়। উপরের অ্যাবভ ক্যাটাবলিক রিয়াকশন মানে অক্সিজেনের দ্বারা এই যে সিম্পল মলিকিউলসগুলো আছে তাদের ভাঙনটাকেই বলা হচ্ছে অপচিতি। এটা হলো দেয়ারফর, সুতরাং এভিডেন্ট দ্যাট, প্রমাণ যে অক্সিজেন হ্যাজ টু বি কন্টিনিউয়াসলি প্রোভাইডেড টু দ্য সেলস, অক্সিজেনকে সর্বদাই, কন্টিনিউয়াসলি মানে সর্বদা বা নিয়মিতভাবে, সর্বদাই কোষগুলোতে সরবরাহ করতে হবে। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই দ্য সেলস, এবং কোষ দ্বারা উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড হ্যাভ টু বি রিলিজড আউট, সেগুলোকে নির্গত করে দিতে হবে। দিস প্রসেস অফ এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই দ্য সেল ইজ কল্ড ব্রিদিং। আর এই যে পদ্ধতিটা, বাতাস থেকে আসা মানে অ্যাটমসফিয়ার অর্থাৎ বাইরের যে বায়বীয় পরিবেশ, বায়ু থেকে আসা অক্সিজেন এবং কোষ দ্বারা উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড, এদের মধ্যে যে আদান প্রদান তাকেই বলা হয় ব্রিদিং, কমনলি নোন অ্যাজ রেসপিরেশন, যাকে সাধারণ অর্থে বলা হয় রেসপিরেশন। প্লেস ইউর হ্যান্ডস অন ইউর চেস্ট, তোমার বুকের উপরে তোমার হাত রাখো। ইউ ক্যান ফিল দ্য চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন, তুমি অনুভব করতে পারবে তোমার বুকটা উপর নিচ হচ্ছে। ইউ নো দ্যাট ইট ইজ ডিউ টু ব্রিদিং, তুমি জানো যে এটা ব্রিদিংয়ের ফলে হচ্ছে। হাউ ডু ইউ ব্রিথ হাউ ডু উই ব্রিথ, আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস নিই। দ্য রেসপিরেটরি অর্গানস অ্যান্ড দ্য মেকানিজম অফ ব্রিদিং আর ডিসক্রাইবড ইন দ্য ফলোয়িং সেকশন অফ দিস চ্যাপ্টার। এই রেসপিরেটরি অর্গানস অর্থাৎ যে সকল অর্গান কিনা আমাদের শ্বসনে সাহায্য করছে, অ্যান্ড দ্য মেকানিজম অফ দ্য ব্রিদিং, এবং শ্বসনের যে পদ্ধতি আর ডেসক্রাইবড, সেই দুটো বিষয়কে নিচে হচ্ছে বর্ণনা করা হয়েছে এই চ্যাপ্টারে। এবার আসা যাক আমাদের প্রথম টপিক, রেসপিরেটরি অর্গানস অর্থাৎ শ্বসন অঙ্গ। মেকানিজম অফ ব্রিদিং ভেরি অ্যামং ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমালস ডিপেন্ডিং মেইনলি অন দেয়ার হ্যাবিটেট অ্যান্ড লেভেল অফ অর্গানিজমস। তাহলে মেকানিজম অফ ব্রিদিং মানে শ্বসনের যে পদ্ধতি, ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপ, বিভিন্ন গ্রুপের মধ্যে হচ্ছে ভ্যারি করে মানে পরিবর্তনশীল, অফ অ্যানিমালস বিভিন্ন অ্যানিমেলের, ডিপেন্ডিং মেইনলি অন দেয়ার হ্যাবিটেট অ্যান্ড লেভেল অফ অর্গানাইজেশন, বিভিন্ন শ্রেণীর জীবদের মধ্যে ব্রিদিং অর্থাৎ শ্বসনের পদ্ধতি আলাদা আলাদা হয়। কিসের উপরে নির্ভর করে? ডিপেন্ডিং অন দ্যার হ্যাবিটেট অ্যান্ড লেভেল অফ অর্গানাইজেশন, তাদের বসবাস এবং জীবন তাদের তারা কোন শ্রেণীর জীব তার উপরে নির্ভর করে। লোয়ার ইনভার্টিব্রেটস, বিভিন্ন নিম্ন শ্রেণীর ইনভার্টিব্রেট যারা, অর্থাৎ যারা কিনা অমেরুদণ্ডী প্রাণী, লাইক sponges, coelenterons, flatworms, etc. exchange oxygen with carbon dioxide by simple diffusion over their entire body surface. বিভিন্ন নিম্ন শ্রেণীর যারা অমেরুদণ্ডী প্রাণী আছে, যেমন হচ্ছে স্পঞ্জ, সিলেন্টেরন্স, ফ্ল্যাটওয়ার্মস ইটিসি, এক্সচেঞ্জ অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে পরিবর্তন করে, আদান প্রদান করে, এক্সচেঞ্জ করে বাই সিম্পল ডিফিউশন, সরল ব্যাপনের দ্বারা, ওভার দেয়ার এন্টায়ার বডি সার্ফেস, তাদের সমগ্র দেহের পৃষ্ঠতল দ্বারা। আর্থওয়ার্মস ইউজ দেয়ার ময়েস্ট কিউটিকেল, আর আর্থওয়ার্ম যারা আছে মানে কেঁচো যারা আছে, তারা হচ্ছে তাদের যে ময়েস্ট অর্থাৎ আর্দ্র যে কিউটিকেল আছে, অর্থাৎ তাদের বাইরের যে একটা পাতলা আবরণ, সেটা হচ্ছে কিউটিকেল দ্বারা নির্মিত, সেই ময়েস্ট কিউটিকেল দ্বারা। অ্যান্ড ইনসেক্ট হ্যাভ এ নেটওয়ার্ক অফ টিউবস,
এবং ইনসেক্টস মানে পোকামাকড়, ইনসেক্টদের আছে এ নেটওয়ার্ক অফ টিউবস, একটা টিউবের জালক, যাকে কিনা আমরা বলছি ট্রাকিয়াল টিউবস টু ট্রান্সপোর্ট অ্যাটমসফিয়ারিক এয়ার উইদিন দ্য বডি, বাহ্যিক পরিবেশের যে বাতাস তাকে শরীরের মধ্যে নিতে। স্পেশাল ভাস্কুলারাইজড স্ট্রাকচারস কল গিল্টস আর ইউজড বাই মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক আর্থ্রোপোডাস অ্যান্ড মোলাস্কাস। বিশেষ ধরনের ভাস্কুলারাইজড মানে বলা যায় হচ্ছে নলাকার স্ট্রাকচার গঠন, বিশেষ ধরনের নলাকার গঠন, যাকে কিনা বলা হয় গিল বা এবং এই গিল দ্বারা যে শ্বসনটা ঘটছে তাকে বলা হয় ব্রঙ্কিয়াল রেসপিরেশন, আর ইউজড বাই মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক আর্থ্রোপোডাস, বিভিন্ন জলজ আর্থ্রোপোডাস, যেটা বাংলা যাকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী, এবং মোলাস্কাস, বিভিন্ন জলজ অঙ্গুরিমাল প্রাণী এবং মোলাস্কাস দ্বারা গিলের মাধ্যমে হচ্ছে শ্বসন ঘটে। ওয়াইরাস অন্যদিকে ভাস্কুলারাইজড ব্যাগস কল্ড লাঞ্চ, নলাকার যে ব্যাগ যাকে বলা হচ্ছে কিনা লাঞ্চের মাধ্যমে শ্বসনটাকে কি বলা হচ্ছে পালমোনারি রেসপিরেশন, আর ইউজড বাই টেরেস্ট্রিয়াল ফর্ম ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। টেরেস্ট্রিয়াল ফর্ম মানে স্থলজ জীবের যে ধরন আছে, স্থলজ জীব যে আছে তাদের এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ বায়ুর আদান প্রদানের জন্য কি ব্যবহার করা হয়, লাঞ্চ ব্যবহার করা হয়। এটা লাঞ্চটা আসলে একটা হচ্ছে ভাস্কুলারাইজড ব্যাগ, আর এই লাঞ্চের মাধ্যমে শ্বসনটাকেই বলা হচ্ছে পালমোনারি রেসপিরেশন। অ্যামং ভার্টিব্রেটদের মধ্যে ফিশেস ইউজ গিলস, ওয়ারাস অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যান্ড ম্যামালস রেসপায়ার থ্রু লাঞ্চ। ভার্টিব্রেটদের মধ্যে অর্থাৎ মেরুদণ্ডীদের মধ্যে মাছেরা গিল ব্যবহার করে, অন্যদিকে অ্যাম্ফিবিয়ান মানে উভচর, রেপটাইল মানে সরীসৃপ, বার্ডস মানে পাখি, অ্যান্ড ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী ফুসফুসের মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। অ্যাম্ফিবিয়ানস লাইক ফ্রগস ক্যান রেসপায়ার থ্রু দেয়ার ময়েস্ট স্কিন, যাকে বলা হয় কার্টেনিয়াস রেসপিরেশন অলসো। অ্যাম্ফিবিয়ানস যারা আছে অর্থাৎ উভচর যারা আছে যেমন কিনা ব্যাং, তারা হচ্ছে তাদের যে ময়েস্ট স্কিন অর্থাৎ আর্দ্র যে ত্বক আছে তার মাধ্যমে রেসপিরেশন করতে পারে, আর এই ধরনের রেসপিরেশনকে বলা হয় কার্টেনিজিনিয়াস রেসপিরেশন। এবার আমরা পড়ব হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ প্রধানত এই চ্যাপ্টারে মানুষের যে শ্বসনতন্ত্র সেটাকেই আলোচনা করা হয়েছে। We have a pair of external nostril opening out above the upper lip. আমাদের উপরের ঠোঁটের উপরে একটা এক্সটার্নাল নস্ট্রিল আছে, মানে একজোড়া এক্সটার্নাল নস্ট্রিল আছে, বাংলায় আমরা যাকে বলি হচ্ছে বহির্নাসা ছিদ্র, অর্থাৎ সহজ বাংলায় নাকের দুটো ফুটো। ইট লিড টু এ নেসাল চেম্বার, এটা একটা নেসাল চেম্বারে গিয়ে মুক্ত হয় থ্রু দ্য নেসাল প্যাসেজ, নাকের এই যে বহির্নাসা ছিদ্র অর্থাৎ নাকের ফুটো দুটোর পরে হচ্ছে নাসাল প্যাসেজ থাকছে, আর নাসাল প্যাসেজের পরে গিয়ে থাকছে হচ্ছে নাসাল চেম্বার। তাহলে কি দাঁড়াচ্ছে, ইট লিড টু এ নাসাল চেম্বার থ্রু দ্য নাসাল প্যাসেজ, এটা নাসাল প্যাসেজের মাধ্যমে গিয়ে নাসাল চেম্বারে মুক্ত হয়। দ্য নাসাল চেম্বার ওপেন ইনটু দ্য ফ্যারিংস, আর এই যে নাসাল চেম্বার সেইটা গিয়ে মুক্ত হয় কোথায়, ফ্যারিংসে। এ পোর্শন অফ হুইচ ইজ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, আর এটা হচ্ছে একটা সাধারণ অংশ যেখান থেকে কিনা খাদ্য এবং বায়ু দুটোই যায়। দ্য ফ্যারিংস ওপেন্স থ্রু দ্য ল্যারিংস রিজিয়ন ইনটু দ্য ট্র্যাকিয়া, এইবারে এই যে ফ্যারিংস আছে, ফ্যারিংস হচ্ছে ল্যারিংস অঞ্চলের মধ্য দিয়ে গিয়ে কোথায় গিয়ে মুক্ত হয়, ট্র্যাকিয়াতে। ল্যারিংস ইজ এ কার্টেনিজিয়াস বক্স হুইচ হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন, এই যে ল্যারিংস আছে এটা হচ্ছে কার্টেলেজিনিয়াস মানে হচ্ছে কার্টেলেজিও অংশ, মানে কার্টেলেজ যে হাড় আছে, মানে আমরা যেটাকে সহজ বাংলায় নরম হাড় বলি, সেই নরম হাড় দ্বারা তৈরি, যেটা কিনা আমাদের সাউন্ড প্রোডাকশন অর্থাৎ শব্দ উৎপাদনে সাহায্য করে। অ্যান্ড হেন্স কল্ড দ্য সাউন্ড বক্স, তাই একে বলা হয় সাউন্ড বক্স। ডিউরিং সোয়ালিং অর্থাৎ গেলানোর সময় মানে গলাধকরণের সময়, গ্লটিস ক্যান বি কভার্ড বাই এ থিন ইলাস্টিক কার্টেলিজিনিয়াস ফ্লাফ কল্ড এপিগ্লটিস, আর গলাধকরণের সময় এই যে গ্লটিসটা থাকে আমাদের সেই গ্লটিসটা কভার হয় কিসের মাধ্যমে, একটা পাতলা ইলাস্টিক অর্থাৎ হচ্ছে নমনীয়
কার্টিলেজিনিয়াস ফ্ল্যাপ দ্বারা, মানে একটা কার্টিলেজিনিয়াস দ্বারা গঠিত পর্দা দ্বারা, যেটাকে কিনা আমরা বলি এপিগ্লটিস, টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু দ্য ল্যারিংস, যাতে করে কিনা ল্যারিংসের মধ্যে খাদ্যের প্রবেশকে আটকানো যায়। ট্রাকিয়া ইজ এ স্ট্রেইট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি। আর ট্রাকিয়া হচ্ছে একটা সোজা নলাকার অংশ যেটা কিনা মধ্য থোরাসিক গহ্বর পর্যন্ত বিস্তৃত, হুইচ ডিভাইড অ্যাট দ্য লেভেল অফ ফিফথ থোরাসিক ভার্টিব্রা, যেটা কিনা পঞ্চম থোরাসিক ভার্টিব্রায় গিয়ে দুটো ভাগে ভাগ হয় ইনটু এ রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই, একটা ডান এবং একটা বাঁ পাশের প্রাইমারি ব্রঙ্কাইতে। এস ব্রঙ্কাই undergoes repeated division to form the secondary and tertiary bronchi। এরপর এই যে প্রত্যেকটা যে ব্রঙ্কাই আছে এরা হচ্ছে আরও অনেক ভাগে ভাগ হয়, যার ফলে গিয়ে ওরা গঠন করে টার্সিয়ারি সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ব্রঙ্কাই। ব্রঙ্কিওলস এন্ডিং আপ ইন ভেরি থিন টার্মিনাল ব্রঙ্কিওলস। আর ব্রঙ্কিওলস হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে শেষ হয় না, একটা ভেরি থিন টার্মিনাল ব্রঙ্কিওলস, খুব পাতলা একটা টার্মিনাল ব্রঙ্কিওলে গিয়ে শেষ হয়। দ্য ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ব্রঙ্কাই অ্যান্ড দ্য ইনিশিয়াল ব্রঙ্কিওলস আর সাপোর্টেড বাই ইনকমপ্লিট কার্টেলিজিয়াস রিং। আর এই যে ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ব্রঙ্কাই এবং শুরুর দিকের যে ব্রঙ্কিওল তারা কিসের দ্বারা সাপোর্টেড থাকে, মানে সুরক্ষিত থাকে বলা যেতে পারে, ইনকমপ্লিটেড কার্টেলিজিনিয়াস রিংস, অসম্পূর্ণ কার্টেলিজিনিয়াস রিং দ্বারা। এস টার্মিনাল ব্রঙ্কিওলস গিভস রাইজ টু এ নাম্বার অফ ভেরি থিন ইরেগুলার ওয়ার্ল্ড অ্যান্ড ভাস্কুলারাইজড ব্যাগড লাইক স্ট্রাকচার কল্ড অ্যালভিওলাই। এরপরে প্রত্যেকটা যে টার্মিনাল ব্রঙ্কিওল আছে তারা হচ্ছে খুবই পাতলা, ইররেগুলার মানে অনিয়মিত, ওয়ার্ল্ড মানে তাদের মানে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে তারা চলে না, ইররেগুলার ওয়ার্ল্ড অ্যান্ড ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার এবং নলাকার ব্যাগ বিশিষ্ট গঠন, যাদেরকে বলা হয় অ্যালভিওলাই। দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস অ্যান্ড অ্যালভিওলাই কম্প্রাইজড দ্য লাংস। আর এই যে ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস এবং অ্যালভিওলাইয়ের যে একটা নেটওয়ার্ক অর্থাৎ একটা জালক, এটাই হচ্ছে লাঞ্চটাকে গঠন করে, মানে আমাদের ফুসফুসটাকে গঠন করে। উই হ্যাভ টু লাঞ্চ হুইচ আর কভার্ড বাই এ ডবল লেয়ার্ড প্লিউরা। আর আমাদের হচ্ছে দুটো ফুসফুস থাকে যেটা কিনা একটা দ্বিপর্দা বিশিষ্ট মানে দ্বিস্তর বিশিষ্ট প্লুরা দ্বারা আটকানো থাকে, উইথ প্লুরাল ফ্লুইড বিটুইন দেম। আর সেই দুটো পর্দার মাঝখানে কি থাকে, প্লুরাল ফ্লুইড। ইট রিডিউস ফ্রিকশন অন দ্য লাঞ্চ সারফেস। আর এটা হচ্ছে ফুসফুসের পৃষ্ঠতলের উপরে ঘর্ষণকে কমায়। দ্য আউটার প্লিউরা মেমব্রেন ইজ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য thoracic lining, whereas the inner pleura membrane is in connect with the lung surface। তাহলে আমরা কি পেলাম, এই লাইনটা আসলে দুটো পেজে রয়েছে। দ্য আউটার প্লিউরা মেমব্রেন অর্থাৎ বাইরের যে প্লিউরা মেমব্রেন, মানে প্লিউরা মেমব্রেনের যে বাইরের অংশটা, ইজ ইন ক্লোজ কন্ট্রাক্ট, সেটা হচ্ছে ক্লোজ কন্ট্রাক্টে থাকে উইথ দ্য থোরাসিক লাইনিং, অর্থাৎ থোরাসিক যে লাইনিং অর্থাৎ থোরাসিকের যে অংশ, সেই থোরাসিক অংশের সঙ্গে ওটা সংযুক্ত অবস্থায় থাকে। হোয়ারঅ্যাজ অন্যদিকে দ্য ইনার প্লিউরাল মেমব্রেন অর্থাৎ মধ্যের যে প্লিউরাল মেমব্রেনটা থাকে, ইজ ইন কন্ট্রাক্ট উইথ দ্য লাঞ্চ সারফেস, সেটা হচ্ছে লাঞ্চের পৃষ্ঠতলের সঙ্গে যুক্ত থাকে। দ্য পার্ট স্টার্টিং উইথ দ্য এক্সটার্নাল নস্ট্রিল আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওলস কনস্টিটিউট দ্য কন্ডাক্টিং পার্ট। এই যে এক্সটার্নাল নস্ট্রিল অর্থাৎ বহির্নাসারন্ধ্র, অর্থাৎ সহজ বাংলায় আমরা যেটাকে নাকের ফুটো বলছি, সেইটা থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল অবধি যে অংশটা রয়েছে আমাদের টোটাল ফুসফুসের, সেইটা কোন অংশ গঠন করে, কনস্টিটিউট অর্থাৎ গঠন করে, কনস্টিটিউট করে কোন অংশ, কন্ডাক্টিং পার্টের। হোয়ারএস অন্যদিকে দ্য অ্যালভিওলাই অ্যান্ড দেয়ার ডাক্টস এবং অ্যালভিওলাই এবং তাদের থেকে যে নলগুলো বেরোচ্ছে, ফর্ম দ্য রেসপাইরেটরি অর এক্সচেঞ্জ পার্ট অফ দ্য রেসপাইরেটরি সিস্টেম, সেটা হচ্ছে রেসপাইরেটরি অথবা এক্সচেঞ্জ পার্ট অফ দ্য রেসপাইরেটরি সিস্টেম গঠন করে। দ্য কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্টস দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার টু দ্য অ্যালভিওলাই। এই কন্ডাক্টিং পার্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট করে অর্থাৎ পরিবহন করে অ্যাটমসফিয়ারিক এয়ার অর্থাৎ বাইরের পরিবেশের যে বাতাস তাকে কোথায়, অ্যালভিওলাইতে।
এখানটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানটায় কিন্তু বলেছে অ্যাটমসফিয়ারিক এয়ার, এখানে কিন্তু শুধুমাত্র অক্সিজেনের কথা বলেনি, অর্থাৎ বাতাসে যে ধরনেরই উপাদান রয়েছে সবই আমাদের এই কন্ডাক্টিং পার্টটা যেটা আছে সেটাকে পরিবহন করে নিয়ে যায় অ্যালভিওলাই অবধি, সেটা অক্সিজেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, নাইট্রোজেন হোক, যাই হোক না কেন, অর্থাৎ সব ধরনের বায়বীয় উপাদানকেই পরিবহন করে অ্যালভিওলাই অবধি নিয়ে যায়। ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেল, বিভিন্ন যে বাইরের যে কণাগুলো আছে সেগুলোর থেকে একে আলাদা করে। হিউমিডিফাইস, অর্থাৎ এর আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড অলসো ব্রিংস দ্য এয়ার টু বডি টেম্পারেচার, এমনকি এর যে বাতাসটা আছে, বায়ুটা আছে, তাকে হচ্ছে বডি টেম্পারেচারে নিয়ে আসে, মানে দেহের উষ্ণতার সমানে নিয়ে আসে। Exchange part is the site of actual diffusion of oxygen and carbon dioxide, আর এক্সচেঞ্জ পার্ট যেটা আছে সেটাই হলো আসল অঞ্চল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনে বিটুইন ব্লাড অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার, রক্ত এবং বায়বীয় যে বাতাস আছে তার মধ্যে। The lungs are situated in the thoracic chamber which is anatomically an airtight chamber, আর এই যে লাংস অর্থাৎ আমাদের ফুসফুস দ্বয় যে আছে, আমাদের দুটো ফুসফুস, সেটা হচ্ছে থোরাসিক চেম্বার অর্থাৎ থোরাসিক গহ্বর, মানে বক্ষ গহ্বর যেটা, তার মধ্যে অবস্থিত, যেটা হুইচ ইজ অ্যানাটমিক্যালি অর্থাৎ শারীরবৃত্তীয়ভাবে অ্যান এয়ারটাইট চেম্বার, যেটা কিনা শারীরবৃত্তীয়ভাবে একটা বায়ু নিরুদ্ধ চেম্বার মানে গহ্বর। দ্য থোরাসিক চেম্বার, এই যে আমাদের বক্ষ গহ্বর রয়েছে, ইজ ফর্মড ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলম, ভেন্ট্রালি বাই দ্য স্টার্নাম, ল্যাটারালি বাই দ্য রিবস অ্যান্ড অন দ্য লোয়ার সাইড বাই দ্য ডোম শেপড ডায়াফ্রাম। তাহলে এই যে থোরাসিক চেম্বার ইজ ফর্মড, এটা গঠিত হয় ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলম, তাহলে এর পিছনের সাইডে অর্থাৎ পশ্চাৎ অংশে থাকে হচ্ছে ভার্টিব্রাল কলম, অর্থাৎ আমাদের যেটা মেরুদণ্ড। ভেন্ট্রালি বাই দ্য স্টার্নাম, অর্থাৎ আমাদের সামনের দিকে থাকে স্টার্নাম। ল্যাটারালি বাই দ্য রিবস, অর্থাৎ আমাদের যে বক্ষ পাঁজর রয়েছে সেগুলো হচ্ছে পাশাপাশিভাবে থাকে। অ্যান্ড অন দ্য লোয়ার সাইড, এবং নিচের অংশে থাকে হচ্ছে ডোম শেপড অর্থাৎ গম্বুজ আকৃতির ডায়াফ্রাম। দ্য অ্যানাটমিক্যাল সেট আপ অফ লাংস ইন থোরাসিক ইজ such that any change in the volume of the thoracic cavity will be reflect in the lungs cavity, আর এই যে অ্যানাটমিক্যাল অর্থাৎ শারীরবৃত্তীয় যে গঠনটা, সেট আপটা, সেটা এমনভাবে যে ইন দ্য থোরাক্স অর্থাৎ থোরাক্সের মধ্যে অর্থাৎ বক্ষ গহ্বরের মধ্যে আমাদের লাংসের যে শারীরবৃত্তীয় গঠনটা এমনভাবে রয়েছে যে সাচ দ্যাট এনি চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির আয়তনের যে কোনো রকম পরিবর্তন উইল রিফ্লেক্ট ইন দ্য লাংস ক্যাভিটি, আমাদের লাংস ক্যাভিটির মধ্যেও সেই পরিবর্তনটা দেখা যাবে। আর লাংস ক্যাভিটিকেও বলা হয় পালমোনারি ক্যাভিটি। সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট ইজ এসেনশিয়াল ফর ব্রিদিং, আর এমন ধরনের একটা গঠনই শ্বসনের জন্য প্রয়োজনীয়। অ্যাজ উই ক্যান নট ডাইরেক্টলি অল্টার দ্য পালমোনারি ভলিউম, যেহেতু আমরা সরাসরিভাবে আমাদের পালমোনারি যে ভলিউম অর্থাৎ ফুসফুসের যে ভলিউম সেটাকে পরিবর্তন করতে পারি না। রেসপিরেশন ইনভলভ দ্য ফলোয়িং স্টেপস, রেসপিরেশনের নিম্নের ধাপগুলো দেখা যায়। ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন, ব্রিদিং অথবা পালমোনারি ভেন্টিলেশন বাই হুইচ, যার মাধ্যমে অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন, যার মাধ্যমে বায়বীয় যে বাতাস আছে তাকে ভিতরে প্রবেশ করানো হয়। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট, এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে অ্যালভিওলার বাতাস আছে সেটাকে বের করে দেওয়া হয়। ডিফিউশন অফ গ্যাসেস, বাতাসে গ্যাসের ব্যাপন, কোন কোন গ্যাসের, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, অ্যালভিওলার পর্দা বরাবর। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, রক্তের মাধ্যমে গ্যাসের পরিবহন। ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, ব্লাড অ্যান্ড টিস্যুর মাধ্যমে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন। ইউটিলাইজেশন অফ অক্সিজেন বাই দ্য সেলস, কোষগুলি দ্বারা অক্সিজেনের ইউটিলাইজেশন অর্থাৎ কাজে লাগানো। ফর ক্যাটাবলিক রিয়াকশন, বিভিন্ন অপচিতিমূলক বিপাকের জন্য। অ্যান্ড রেজাল্টেন্ট রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, আর রেজাল্টেন্ট রিলিজ অর্থাৎ মানে লব্ধি হিসাবে কী বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। আর এটার সম্বন্ধে আমরা 14 নম্বর যে চ্যাপ্টার মানে এনসিআরটির পুরনো বই অনুযায়ী 14 নম্বর চ্যাপ্টারে এইটার সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারবো। এবার আসা যাচ্ছে পরবর্তী পয়েন্ট, মেকানিজম অফ ব্রিদিং।
ব্রিদিং ইনভলভস টু স্টেজ, ব্রিদিংয়ের ক্ষেত্রে দুটো স্টেজ থাকে, একটা হচ্ছে ইন্সপাইরেশন ডিউরিং হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন। ইন্সপাইরেশন অর্থাৎ হচ্ছে প্রশ্বাস, যার মাধ্যমে হচ্ছে বায়বীয় যে বাতাস আছে তাকে হচ্ছে ভিতরে নিয়ে আসা হয়, ড্রন ইন। অ্যান্ড এক্সপাইরেশন বাই হুইচ অর্থাৎ প্রশ্বাস, যার মাধ্যমে দ্য অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট, যার মাধ্যমে অ্যালভিওলার যে এয়ার আছে তাকে নির্গত করা হয়। দ্য movement of air into and out of the lungs is carried out by creating a pressure gradient between the lungs and the atmosphere. এই যে বাতাসের একবার ভিতরে প্রবেশ এবং একবার বাইরে বেরিয়ে যাওয়া ফুসফুসের দিয়ে, এই যে এই বাতাসের যে আদান প্রদান, এইটা কিভাবে ঘটে? বাই ক্রিয়েটিং এ প্রেশার গ্রেডিয়েন্ট, একটা চাপের তারতম্যের মাধ্যমে, বিটুইন দ্য লাংস অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার, ফুসফুস এবং অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশের সঙ্গে লাংসের প্রেশারের অর্থাৎ চাপের একটা তারতম্যের ফলে। ইন্সপাইরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাংস ইজ লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। ইন্সপাইরেশন অর্থাৎ প্রশ্বাস কখন ঘটতে পারে? ক্যান অকার, যখন কিনা প্রেশার উইদিন দ্য লাংসের মধ্যে আমাদের যে প্রেশার আছে সেইটা হচ্ছে বায়বীয় পরিবেশের থেকে কম। আর আমরা জানি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, তাহলে ফুসফুসের মধ্যে যদি নিম্নচাপ থাকে আর বাইরের পরিবেশে যদি উচ্চচাপ থাকে, তাহলে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে সহজেই বায়ু প্রবেশ করবে। আর এই যে দ্য প্রেশার উইদিন দ্য লাংস, এটাকেই বলা হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেশার, কারণ পালমোনারি মানে ফুসফুস, আর ফুসফুসের অভ্যন্তরে এই প্রেশারটা গঠিত হচ্ছে, তার জন্য একে বলা হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেশার। দেয়ার ইজ এ নেগেটিভ প্রেশার ইন দ্য লাংস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। আচ্ছা, এবার অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকেই যদি আমরা মানদণ্ড হিসাবে ধরে নিই, ওটাকেই যদি আমরা প্রমাণ চাপ একটা ধরে নিই, তাহলে তার সাপেক্ষে কি ফুসফুসের মধ্যে চাপটা কম আছে, তার জন্য বলছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপ আছে তার সাপেক্ষে ফুসফুসের মধ্যে একটা নেগেটিভ প্রেশার বর্তমান। সিমিলারলি একইভাবে এক্সপাইরেশন টেক্স প্লেস, এই একইভাবেই এক্সপাইরেশন মানে হচ্ছে আমাদের নিঃশ্বাস সংগঠিত হয় হোয়েন দ্য ইন্ট্রাপালমোনারি প্রেশার ইজ হায়ার, যখন কিনা ইন্ট্রাপালমোনারি যে প্রেশার আছে সেইটা হচ্ছে উচ্চ হয় দেন দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, বায়ুমণ্ডলীয় চাপের থেকে। দ্য ডায়াফ্রাম অ্যান্ড এ স্পেশালাইজড সেট অফ মাসেল, ডায়াফ্রাম এবং এক ধরনের বিশেষ পেশি, যাকে সেই পেশিটা কি? এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল বিটুইন রিবস, হাড়ের মধ্যে থাকা এক্সটার্নাল এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল হেল্প ইন জেনারেশন অফ সাস গ্রেডিয়েন্ট। আর এই যে তারতম্যটা সৃষ্টি হয় সেই তারতম্যটা সৃষ্টি করতে কারা সাহায্য করছে? ডায়াফ্রাম এবং এক ধরনের বিশেষ মাসেল। এই মাসেল হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল কোস্টাল মাসেল, যেটা কিনা আমাদের রিবস, যেটা অর্থাৎ হাড়ের যে পাঁজর রয়েছে তার মধ্যে থাকে। ইন্সপাইরেশন ইজ ইনিশিয়েটেড বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম হুইচ ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য থোরাসিক চেম্বার ইন দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। আর ইন্সপাইরেশন অর্থাৎ প্রশ্বাসটা কিভাবে শুরু হয়? ইজ ইনিশিয়েটেড, শুরু হয় বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রামের সংকোচনের মাধ্যমে, হুইচ ইনক্রিজেস, যেটা কিনা বৃদ্ধি করে দ্য ভলিউম অফ থোরাসিক চেম্বারের আয়তনকে বৃদ্ধি করে ইন দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর, মানে অগ্র এবং পশ্চাৎ অক্ষ বরাবর হচ্ছে আমাদের থোরাসিক চেম্বারের আয়তনটাকে বৃদ্ধি করে। দ্য কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল লিফটস আপ দ্য রিবস, আর এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আছে তাদের সংকোচনের ফলে হচ্ছে হাড়ের যে পাঁজরগুলো, বুকের যে পাঁজরগুলো আছে, পাঁজরের যে হাড়গুলো আছে সেগুলো উঠে আসে, অ্যান্ড sternum, causing an increase in the volume of the thoracic chamber in the dorsal ventral axis। অর্থাৎ আমরা পেলাম যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সংকোচনের ফলে বুকের পাঁজর এবং যে আমাদের স্টার্নাম আছে সেটা উপরের দিকে উঠে আসে, এবং যার ফলে ডর্সাল ভেন্ট্রাল অ্যাক্সিস বরাবর হাড়গুলো ডর্সাল ভেন্ট্রাল অ্যাক্সিস বরাবর থোরাসিক চেম্বারের বৃদ্ধি ঘটে। The overall increase in the thoracic volume
causes a similar increase in the pulmonary volume। আর এই থোরাসিক চেম্বারের যে ওভারঅল মানে মোট যে বৃদ্ধিটা ঘটে সেই একই পরিমাণ বৃদ্ধি পালমোনারি ভলিউম অর্থাৎ ফুসফুসের ভলিউমের মধ্যেও ঘটে। অ্যান্ড ইনক্রিজ ইন পালমোনারি ভলিউম ডিক্রিজ দ্য ইন্ট্রা পালমোনারি প্রেশার। এই পালমোনারি ভলিউমের আয়তন মানে পালমোনারি ভলিউম মানে ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পেলে তার ফলে হচ্ছে ইন্ট্রাপালমোনারি প্রেশার, যেটা হচ্ছে ইন্ট্রাপালমোনারি মানে হচ্ছে ফুসফুসের মধ্যের যে চাপটা রয়েছে সেটা ডিক্রিজ পায় টু লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা কিনা বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম। হুইচ ফোর্স দ্য এয়ার ফ্রম আউটসাইড টু মুভ ইনটু দ্য লাংসেস, যেটা কিনা পরিবেশ থেকে বাতাসকে লাংসের মধ্যে প্রবেশ করতে বাধ্য করে। ইন্সপাইরেশন, আর এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ইন্সপাইরেশন, মানে হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস অর্থাৎ প্রবেশ করছে, আর শ্বাস প্রবেশ করছে মানেই হচ্ছে প্রশ্বাস। আবার আসা যাচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দ্য ইন্টারকোস্টাল মাসেল রিটার্ন দ্য ডায়াফ্রাম অ্যান্ড স্টার্নাম টু নর্মাল পজিশন। আর ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেলের রিল্যাক্সেশন মানে ওটা শিথিলীকরণের ফলে ডায়াফ্রাম এবং স্টার্নাম এরা হচ্ছে আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ সাধারণ অবস্থায় ফিরে যায়। অ্যান্ড রিডিউস দ্য থোরাসিক ভলিউম, এবং থোরাসিক ভলিউম অর্থাৎ বক্ষ গহ্বরের যে আয়তন আছে সেটা কমে যায়। অ্যান্ড হিয়ার বাই দ্য পালমোনারি ভলিউম, এবং একইভাবে পালমোনারি ভলিউমটা। দিস লিড টু অ্যান ইনক্রিজ ইন দ্য ইন্ট্রা পালমোনারি প্রেশার, আর এর ফলে হচ্ছে ইন্ট্রাপালমোনারি যে প্রেশার আছে সেইটা বৃদ্ধি পায় টু স্লাইটলি অ্যাবভ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের থেকে সামান্য বেশি। কজিং দ্য এক্সপালশন অফ এয়ার ফ্রম দ্য লাংস, যেটা কিনা হচ্ছে ফুসফুস থেকে বায়ুর বেরিয়ে যাওয়ার কারণ, যেটাকে কিনা বলা হয় এক্সপাইরেশন। We have the ability to increase the strength of inspiration and expiration with the help of additional muscle in the abdomen। আর আমাদের অ্যাবডোমেন অঞ্চল কোনটা, সেটা হচ্ছে স্টার্নামের ঠিক নিচের অংশ থেকে নাভির উপরের অংশ পর্যন্ত যে অঞ্চলটা, সেটাকে আমরা সাধারণত অ্যাবডোমেন বলি। আমাদের অ্যাবডোমেন অঞ্চলে কিছু অ্যাডিশনাল মাসেল থাকে, কিছু বাড়তি মাসেল থাকে, যার ফলে কিনা আমরা ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাসের যে স্ট্রেংথ অর্থাৎ যে আমাদের ক্ষমতা মানে আমরা যতটা প্রশ্বাস নিতে পারি তার থেকেও কিছুটা যেন এক্সট্রা নিতে পারি, টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন। আমরা এই অ্যাডিশনাল মাসেলের মাধ্যমে আমাদের হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস ক্ষমতাটাকে বাড়াতে পারি। অন অ্যান অ্যাভারেজ গড়ে এ হেলদি হিউম্যান ব্রিথ 12 to 16 টাইমস পার মিনিট। একজন সাধারণ মানুষ 12 থেকে 16 বার প্রতি মিনিটে হচ্ছে প্রশ্বাস নেয়। দ্য ভলিউম অফ এয়ার ইনভলভস ইন ব্রিদিং movements can be estimated by using a spirometer which help in clinical assessment of pulmonary function। আর এই ব্রিদিং মুভমেন্ট অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসে মোট কতটা বায়ু ইনভলভ হচ্ছে, মোট কত আয়তনের বায়ু ইনভলভ হচ্ছে, সেটাকে আমরা স্পাইরোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি, যেটা কিনা আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল বিভিন্ন যে কার্যকলাপ পালমোনারি ফাংশনের মানে হচ্ছে আমাদের ফুসফুসের কার্যকলাপের সেটা নির্ণয় করতে বা সেটার ব্যাপারে জানতে আমাদের সাহায্য করে। এবার আসা যাচ্ছে পরবর্তী পয়েন্ট, যেটা হচ্ছে রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে বেশ ভালো প্রশ্ন আসে। টাইডাল ভলিউম বা টিভি, ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন, অর্থাৎ মোট যত পরিমাণ আয়তন স্বাভাবিক প্রশ্বাস অথবা নিঃশ্বাসের সময় গ্রহণ করা হয় অথবা নির্গত করা হয়। ইট ইজ অ্যাপ্রক্স 500 ml, আর এটা হচ্ছে প্রায় 500 ml মানে 500 ml। এ হেলদি ম্যান ক্যান ইন্সপায়ার অর এক্সপায়ার অ্যাপ্রক্সিমেটলি 6000 to 8000 ml অফ এয়ার পার মিনিট। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে প্রায় 6000 থেকে 8000 ml হচ্ছে প্রশ্বাস গ্রহণ করতে পারে অথবা নিঃশ্বাস ত্যাগ করতে পারে। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম অর্থাৎ IRV, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার বাই এ ফোর্সফুল ইন্সপাইরেশন। দিস অ্যাভারেজেস 2500 ml to 3000 ml। আর
এটা হচ্ছে বাড়তি যে পরিমাণ বাতাস একজন মানুষ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারে তাকেই বলা হচ্ছে আইআরভি। আর এর পরিমাণটা কত? 2500 থেকে 3000 ml। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার বাই এ ফোর্সফুল এক্সপাইরেশন। দিস averages 1000 ml to 1100 ml। আর বলপূর্বকভাবে একজন মানুষ যতটা পরিমাণ বায়ু নির্গত করতে পারে সেটাকেই বলা হচ্ছে আমাদের ইআরভি। আর এর পরিমাপটা কত? এর পরিমাপটা হচ্ছে প্রায় 1000 থেকে 1100 ml। রেসিডুয়াল ভলিউম বা সংক্ষেপে আরভি, ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সফুল এক্সপাইরেশন। রেসিডুয়াল ভলিউম তাকে কি বলছে? তাহলে যে আমরা বলপূর্বকভাবে নিঃশ্বাসের মাধ্যমে ফোর্সফুলি এক্সপাইরেশন, বলপূর্বকভাবে নিঃশ্বাসের মাধ্যমে যদি আমরা বায়ু ত্যাগও করে দিই, তারপরেও যে পরিমাণ বায়ু আমাদের ফুসফুসে থেকে যায় তাকেই বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। অর্থাৎ এই পরিমাণ যে রেসিডুয়াল ভলিউম আছে এটাকে আমরা কখনোই আমাদের ফুসফুস থেকে নির্গত করতে পারি না, মানে নিজের থেকে। দিস অ্যাভারেজেস 1100 ml to 1200 ml। আর এর পরিমাণটা কত হয়? 1100 থেকে 1200 ml বাই অ্যাডিং আপ এ ফিউ রেসপিরেটরি ভলিউমস ডেসক্রাইবড অ্যাবভ। আর এই যে উপরে আমরা যে ধরনের, মানে এর আগে আমরা যে কটা ধরনের রেসপিরেটরি ভলিউম আলোচনা করলাম, মানে বিভিন্ন ধরনের, ওয়ান ক্যান ডিরাইভড ভেরিয়াস পালমোনারি ক্যাভিটিস। আর আমরা হচ্ছে আমাদের ফুসফুসের বিভিন্ন ধারণ ক্ষমতা এর থেকে নির্ণয় করতে পারি, হুইচ ক্যান বি ইউজড ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর যেটা কিনা হচ্ছে বিভিন্ন রোগ নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ইন্সপাইরেটরি ক্যাভিটিস বা আইসি, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপাইরেশন। একটা স্বাভাবিক নিঃশ্বাস ত্যাগের পরে মোট যতটা বায়ু একজন স্বাভাবিক মানুষ গ্রহণ করতে পারে। দিস ইনক্লুড টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে টাইডাল ভলিউম এবং ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমকে নিয়ে গঠিত হয়, অর্থাৎ টিভি প্লাস আইআরভি। অর্থাৎ স্বাভাবিক যে প্রশ্বাসটা সেটা তো নিচ্ছে, তার উপরে জোর করে যতটা নেওয়া যায় সেটাও নিচ্ছে। ঠিক একই রকমভাবেই এক্সপাইরেটরি ক্যাপাসিটিস, সংক্ষেপে হচ্ছে ইসি, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার আফটার এ নর্মাল ইন্সপাইরেশন। মোট একজন মানুষ একটা স্বাভাবিক ইন্সপাইরেশনের পরে, অর্থাৎ প্রশ্বাসের পরে মোট যতটা বায়ু নির্গত করতে পারে। দিস ইনক্লুড টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা কি কি দিয়ে গঠিত? টাইডাল ভলিউম দ্বারা এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম দ্বারা। অর্থাৎ স্বাভাবিক নিঃশ্বাসের মাধ্যমে বায়ু নিল, এবার সে মোট কতটা বায়ু ত্যাগ করতে পারবে। স্বাভাবিক টাইডাল ভলিউম তো ত্যাগ করলোই, তার উপরে জোর করেও যতটা সম্ভব ততটাও ত্যাগ করলো। এটা কি কি দ্বারা গঠিত হচ্ছে? তাহলে ইসি সমান সমান হয়ে যাচ্ছে টিভি প্লাস ইআরভি। এবার হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিস অথবা এফআরসি, ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন লাংস আফটার এ নর্মাল নর্মাল এক্সপাইরেশন। হচ্ছে সেই পরিমাণ বায়ুর আয়তন যেটা কিনা একটা নর্মাল এক্সপাইরেশন অর্থাৎ নিঃশ্বাসের পরে লাংসের মধ্যে থেকে যাবে। সেটা কি কি? দিস ইনক্লুডস ইআরভি প্লাস আরভি। সেটা হচ্ছে ইআরভি আর আরভি মানে আমরা পেয়েছিলাম রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ যেটা কিনা সবসময় আমাদের ফুসফুসে থাকছে। আর এক্ষেত্রে কিন্তু আমরা জোর করে নিঃশ্বাস ত্যাগ করিনি, স্বাভাবিক একটা নিঃশ্বাস ত্যাগ করেছি, মানে ইআরভি পরিমাণ যে বায়ুটা আছে সেটা তো থাকছে, আর আরভি তো সবসময়ই থাকবে, কারণ আরভিকে কখনোই বের করা যায় না। এবার আসা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ ইন আফটার এ ফোর্সড এক্সপাইরেশন। জোর করে নিঃশ্বাস ত্যাগের পরে সর্বোচ্চ যে পরিমাণ বায়ু একজন মানুষ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারে তাকেই বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি। দিস ইনক্লুডস ইআরভি, টিভি অ্যান্ড আইআরভি। এটা কি কি দ্বারা গঠিত? ইআরভি, টিভি এবং আইআরভি। অর দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ আউট আফটার এ ফোর্সফুল ইন্সপাইরেশন। অথবা আমরা অন্যভাবেও বলতে পারি যে সর্বোচ্চ যে পরিমাণ বায়ু একজন মানুষ নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করতে পারে বলপূর্বকভাবে প্রশ্বাসের পর, বলপূর্বকভাবে আমরা প্রশ্বাস গ্রহণ করে
যতটা বায়ু সম্ভব আমরা নিলাম, তারপরে যতটা আমরা ত্যাগ করতে পারছি সেটাকেই বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি। এবার আসে যাচ্ছে টোটাল লাংস ক্যাপাসিটি, টোটাল ভলিউম অফ এয়ার অ্যাকোমোডেটেড ইন দ্য লাংস অ্যাট দ্য এন্ড অফ এ ফোর্সফুল ইন্সপাইরেশন। আর এটা হচ্ছে মোট যে পরিমাণ আয়তনের বায়ু একজন মানুষের লাংসে অ্যাকোমোডেটেড হয়, অর্থাৎ জমা হয় একটা বলপূর্বক প্রশ্বাসের পর, প্রশ্বাসের পরেই হবে। দিস ইনক্লুডস আরভি, ইআরভি, টিভি অ্যান্ড আইআরভি। এটা কি দ্বারা গঠিত? আরভি, ইআরভি, টিভি অ্যান্ড আইআরভি, অর ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, অথবা ভাইটাল ক্যাপাসিটি এবং রেসিডুয়াল ভলিউম নিয়ে। আচ্ছা, এরপরে যে অংশটা এটা আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ করব, নাহলে একটা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ।